চাকরিচ্যুত হয়েছিলেন একবার আপনি, কেন আসলে কি কারণ ছিল? আসলে দেখেন, ওই যে আমি বললাম না, জন্ম মৃত্যু বিয়া, এই তিনটা কিন্তু বিধাতা কর্তৃক নির্ধারিত। এখন আসলে আমি চাকরিটা যেমন আপনাকে একটু আগে বললাম যে আমার নিয়তি, আমার চেষ্টা আমাকে নিয়ে এসেছে, চাকরিতে নিয়ে এসেছে। আবার এটাও ঠিক, আমার নিয়তিতে হয়তো নির্ধারণ ছিল যে আমার চাকরি হয়তো চলে যাবে। আমি এটাকে সবসময় এটা মনে করি। তা আসলে আমি চাকরি হলো 20 বেছে আমি চাকরিতে যোগদান করলাম। চাকরিতে যোগদান করে আমি হল থেকেই আমি ব্যাগের সারদা চলে গেলাম। 1 বছর ট্রেনিং করলাম, কোনো সিট নেই, কোনো পিএল নেই, সিএল নেই, এবং আমি 16 তারিখ পাস আউট। 18 তারিখ আমার বিয়ে, আমি চলে আসবো ঢাকাতে। আমার গ্রামের বাড়িতে ঢাকঢোল করে বিয়ে হবে এবং সকল মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। আপনি জানেন ভাটিয়া এলাকাতে পুলিশের লোক খুব কম, মানে একটা পুলিশ মানে মানুষ খুব তাকে খুব ইয়ে করে। আমার বাবা বেঁচে ছিল তখন, সবাই মিলে একটা অনুষ্ঠান করবে, একটা ছিল। তাই 16 তারিখ পাস আউট, আমার যেহেতু সিট নেই আমি 18 তারিখে চলে যাব। ঠিক সেই মুহূর্তেই বাদশাদে, তখন তো বিএনপি গভর্নমেন্ট, 2002 সাল বিএনপি গভর্নমেন্ট, তখন আমার হঠাৎ করে চিঠি আসলো আমাদের কয়েকজনের নামে যে আমরা সারদা ত্যাগ করতে পারবো না, সবাই ত্যাগ করবে, আমরা ত্যাগ করতে পারবো। আমাদের দিয়ে কঠোর পরিশ্রম, মানে ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পরে কঠোর পরিশ্রম, ক্লাস, মানে আমাদের এমন ব্যস্ত যে আমরা মনে হয় যে কোনো একটা অপরাধী, পাপী। একটা পর্যায়ে যাই হোক 2রা জুলাই আমার কাছে চিঠি আসলো যে আমার চাকরি নাই। আমি তারপর কি করব, বিধাতার দিকে তাকিয়ে মানে আমি বললাম যে এটা আমার ভাগ্য, এটা আমার নিয়তি। কারণ কি দেখানো হয়েছিল? কারণ হলো যে বিনা কারণ বলে যে যেহেতু আপনার 2 বছর পূর্ণ হয় নাই, অতএব আপনাকে মানে আমরা একটা সার্ভিস রুলে একটা কথা ছিল, চাকরির বয়স যদি 2 বছর পূর্ণ না হয় তাহলে সরকার ইচ্ছা করলে যে কোনো কারণে চাকরিচ্যুত করতে পারে। কিন্তু এটা আবার সংবিধান পরিপন্থী। সংবিধানে বলা আছে কোনো সরকারি মানে বিসিএস ক্যাডারের চাকরিচ্যুত করলে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। মানে আমি জানলামই না, আপনি বললেন তোমার চাকরি নাই। যাক, আমি মানে ব্যাগেজ বিদাদার দিকে তাকিয়ে আমি আবার মানে আমার এই যে বানেশ্বর হয়ে বাসে উঠলাম, মানে অনিশ্চিত গন্তব্যের উদ্দেশ্যে। যে এখন যে কোথায় উঠবো, কোথায় থাকবো, হল তো নাই, এখন কোথায় থাকবো? সারা জীবনে তো হলে ছিলাম, হোস্টেলে ছিলাম, এখন কোথায় থাকবো? মানে নিয়ে আমি আবার ঢাকা শহরে আসলাম। এসে ওই যে আমার বিয়ে তো আর হলো না। তারপরে আমি একদিন 32 নম্বরের সামনে হাঁটতেছি, আমি আর একজন আমার বেসমেন্ট টুকু, তার হাঁটতে হাঁটতে এখনকার মাননীয় প্রধান তখন বিরোধী উপনেতা ছিল, তার এপিএসের নাম ছিল আলাউদ্দিন নাসিম স্যার, উনি এখন এমপি। উনি বললো তোমরা আসো না কেন, চাকরি নাই, কী হয়েছে, তোমরা বিরোধী নেতাদের দেখা করো। তারপরে আমি একদিন গেলাম, পরে সালাম দিলাম। উনি বিরোধী নেতা 32 নম্বরের অপোজিটে 12 বসে ওনার কাছে গেলাম। উনি বললো হ্যাঁ সবাই জানি, একটা কাজ করো, উনি একটা উকিল ঠিক করে দিলেন, আব্দুর রব চৌধুরী, লক্ষ্মীপুর বাড়ি, উনি টাইম হলে ভালো মামলা করে। তখন আলাউদ্দিন নাসিম স্যারকে বলে দিল তুমি বলে দাও মামলাটা রুজু করো, আর যদি ওরা কিছু করতে চায় জলিল সাহেবের লোক করে দাও, জলিল সাহেবদেরকে চাকরি বাকরি ব্যবস্থা করে দাও, ওরা করো। জলিল সাহেব, জি। তারপরে আমি সেখানে জলিল সাহেবের এনে গেলাম, টুকু আর গেল না, বললো না আমি চাকরি করবো না, ব্যবসা করবো। আমি সেখানে যাওয়ার পর উনি বেশ আমাকে ভালো মানে সম্মানই করলেন, বলে যে ঠিক আছে তুমি চাকরি করো, তোমার বেতন যা পায় তার ভালো, বিসিএসে যাবে তার বেশি বেতন পাবে, কাজ করতে। আমি কাজ করতাম, কাজ করাকালীন সময় উনি আমাকে খুব হেল্প করতেন। পাশাপাশি আমি একটু মাঝে মাঝে ওখানে ব্যাংকে যখন ছিলাম আইপিও শেয়ার করতাম, অ্যাকাউন্ট খুলে করতাম। জলিল সাহেব আপনাকে ব্যাংকে চাকরি দিলেন? হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলে দিলেন, আলাউদ্দিন হাসিবকে, সেখানে উনি বলে দিলেন জলিল সাহেবকে যে একটু ব্যাংকে ওরে আপাতত মামলাটা চালাক, আব্দুল গনি রোডে আমি অ্যাডমিনিস্ট্রেশন মামলা করে দিলাম। মাননীয় প্রধানমন্ত্রী ওই যে ইয়াকে বলে দিলেন, ওই তখন বিরোধী আব্দুল রব চৌধুরীকে, উনি মামলাটা রুজু করে দিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আব্দুল গনি রোডে। এই দিক দিয়ে আমি আবার ব্যাংকে গেলাম, উনি আবার আমাকে চাকরি দিলেন। পাশাপাশি আমি আবার শেয়ার ব্যবসা করি, আমার ওয়াইফকে দিয়ে আইপিও শেয়ার লেখাই, আর আমি এসে জমা দিই, আবার ব্যাংকে চাকরি করি। পাশাপাশি আমি সন্ধ্যার পরে ল পড়ি, মানে LLB পড়ি, কারণ উকিলরা হালি গেলে ঘুরাই এই জন্য বললাম আমি নিজেও ল পড়বো। সেন্ট্রাল লগুলিতে সন্ধ্যার পরে এলে বসি, লেখাপড়া করি, রাত 10টা হলে বাসায় যাই। এবং আমি তখন ল পড়ি, শেয়ার ব্যবসা করি, মামলা চালাই, ব্যাংকে চাকরি করি, একদম মানে দিন সকালে আসে আর রাত, এবং মনে হয় যে ঘুমের মধ্য দিয়ে আমার জীবন পার হয়ে যাচ্ছে। মানে আমি এই সমস্ত কাজগুলি করছি। একটা পর্যায়ে আমি তো পরবর্তী পর্যায়ে 2006 সালে আমার ওয়াইফ বললেন যে আমি তো একটা লটারি পেয়ে গেলাম। আচ্ছা, যে কি লটারি পাইছো? যে আমি একটা আবেদন করেছিলাম, ওই ডিবি লটারি, আমি একটা আবেদন করেছিলাম, আমার তো লটারি লাগছে। তখন কী করতে হবে? যে আমেরিকান এম্বাসি তোমারও যেতে হবে। তা আমি চলো যাই, তোমার নিয়ে গেলাম পরে ওরা ভিসা দিয়ে দিল।
আচ্ছা। তো ভিসা দেওয়ার পরে ওগুলো আমি যাব না, তুমি যাও। ও চলে গেল ওই দিক দিয়ে আমেরিকা। আর এদিক দিয়ে হঠাৎ করে মানে আমি যে মামলা করেছিলাম, তা মামলা তো আমি রায় পাইছি বারবার, বাবর সাহেব আমাকে জয়েন করে দেয় না। ওই স্বরাষ্ট্র তখনকার বিএনপি স্বরাষ্ট্র বাবু সাহেব, সে বলে না আমরা আপিল করব। তো আপিল করে আবার আমি মামলা রায় পেলাম। আমি মামলা রায় পেয়ে গেলাম। এর মধ্যে কেয়ারটেকার গভর্নমেন্ট চলে আসলো। ওই রায়ের প্রেক্ষিতে আমি যোগদান করলাম। আমার বউ চলে গেলো আমেরিকা, আমি আবার চাকরিতে যোগদান করে ফেললাম। যোগদান করার পরে আমি আবার ওই সারদা চলে গেলাম। সারদা গিয়ে আমার 5 বছরের যে অল এরিয়ার স্যালারি আদার বেনিফিট সকল বেতন প্রায় 7 লক্ষ টাকা তুললাম। তুলে আমার বাবাকে দিয়ে দিলাম যে আমার মানে যে, তো আমি কিন্তু এর মধ্যে কিন্তু বাড়িতে যাই না। আচ্ছা। মানে এই যে মানুষের সাথে কথা বলি না, মানে করি না, আমি 7 লাখ টাকা আমার বাবাকে দিয়ে দিলাম। আমি চাকরিতে চলে আসলাম। আমার ওয়াইফ যে গেল লটারি পেয়ে, সেও সেখানে, আমার ছেলে তাসনিম বিনতে হারুন, পরবর্তীতে হিসাম আবদুল্লাহ হারুন, আমার 2 সন্তানের সেখানে জন্ম। তারা এখানে এসে আমি তাদেরকে বাংলাদেশে ভর্তি করে দিলাম। এখানে ভাই আমার একটা বিষয় জানার, ওই যে 26 তারিখ আপনার পাসিং প্যারেড হওয়ার কথা ছিল, 16 তারিখ, সরি 16 তারিখ আপনার পাসিং প্যারেড হওয়ার কথা ছিল, 18 তারিখ বিয়ে হওয়ার কথা ছিল। তো বিয়েটা কি ওই 18 তারিখ যার সঙ্গে হওয়ার কথা ছিল উনি আমাদের বিয়ে আমাকে পরবর্তী যখন আমি মাননীয় প্রধানমন্ত্রী যখন বলে দিলেন মামলা চালাও, আমি জানি সব মামলা করো, আর ওই যে দলিল সাহেবের কাছে যাও, গিয়া সেখানে একটা মানে চাকরি বাকরি ব্যবস্থা, তখন আলাউদ্দিন নাসিম সাহেব বলে দিলেন যে যাও এখানে। তো যাওয়ার পরে আমরা সেখানে তো মানে করলাম। পরবর্তী যখন চাকরি হলো, তখন যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল ওই বিয়ে করলাম। তবে সেটা হলো স্বল্প পরিসরে। এবং আমাকে আমার শ্বশুর বললেন তুমি কাকে দাওয়াত দিতে চাও? তখন আমি দাওয়াত দিলাম আমার সাথে যে কয়জনের চাকরি গিয়েছিল, আমি এই কয়জনকে দাওয়াত দিলাম। এর মধ্যে 3-4 জন এসেছিল। এর মধ্যে বরকতুল্লাহ চপল, সে আমার ওয়াইফের জন্য একটা কালো রঙের টাঙ্গাইল শাড়ি নিয়ে আসছিল। এবং আমার কাছে মনে হয়েছিল যে এই যে আমি একটা কালো শাড়ি, আমার বেস্টমেট সেও চাকরি চলে গেছে, সে আমার ওয়াইফের জন্য একটা কালো রঙের টাঙ্গাইল শাড়ি নিয়ে আসছিল। আমার কাছে এখনও স্মৃতিটা মনে হয় যে এই দুঃসময়েও একটা লোক একটা কালো রঙের টাঙ্গাইল শাড়ি নিয়ে আসছিল। এবং বিয়ে এখানেই হয়েছিল। আমরা তারপর একসাথে এখনও আমরা সংসার করছি।